গল্পটি ইনুনাকি নামের একটি গ্রামকে ঘিরে। বলা হয়ে থাকে একদিন আচমকাই পুরো গ্রামটি অদৃশ্য হয়ে যায় পৃথিবীর বুক থেকে, আর তার সাথে উধাও হয়ে যায় সেই গ্রামের সব মানুষ। কিন্তু অনেকের মতে এখনো গভীর রাতে সেই গ্রাম আবারও পৃথিবীতেই ফিরে আসে। ঠিক রাত 2টো বাজতেই জঙ্গলের ধারে একটা টেলিফোন বুথে কারো ফোন বেজে ওঠে। কেউ ফোনটা রিসিভ করতে পাশে একটা টানেলের মুখ নিজে নিজেই খুলে যায়, আর সেই পথ ধরে হাঁটলেই পৌঁছে যাওয়া যায় রহস্যময় সেই ইনুনাকি গ্রামে। কিন্তু একবার যদি কেউ সেই গ্রামে প্রবেশ করে তাহলে সে আর জীবন্ত ফিরে আসতে পারে না। আর যদি কেউ ভাগ্যক্রমে ফিরেও আসে তখন তার উপর ভর করে ইনুনাকি গ্রামের অভিশাপ। যে অভিশাপ এতটাই ভয়ঙ্কর যা একবার কারো পেছনে লাগলে তা ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে, যার সাথে জড়িয়ে আছে এমন কিছু নির্মম সত্য, এমন কিছু প্রতিশোধের গল্প যা হয়তো অনেকের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বলছিলাম 2019 সালে মুক্তিপ্রাপ্ত জাপানিজ মুভি ইনুনাকি ভিলেজের কথা। সত্য ঘটনার উপর বেস করে নির্মিত এই মুভিটা যতটা ডিস্টার্বিং ঠিক ততটাই ইমোশনালও বলা যায়। তো এই ভিডিওতে মুভিটির সম্পূর্ণ ব্রেকডাউনের পাশাপাশি ইনুনাকি গ্রামকে ঘিরে থাকা সব রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সবাইকে হরর গ্লিমস চ্যানেলে আরও একবার স্বাগতম। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গল্পের শুরু হয় আকিনা এবং ইউমার মাধ্যমে। কাউকে না জানিয়ে আজকে এই মধ্যরাতে তারা গ্রামের শেষ মাথায় একটা টেলিফোন বুথের সামনে এসে দাঁড়িয়েছে। কারণ লোকমুখে প্রচলিত আছে গভীর রাতে নাকি এই টেলিফোন বুথে হঠাৎই কারো ফোন বেজে ওঠে, আর কেউ যদি সেই ফোনটা রিসিভ করে তাহলে সাথে সাথেই পাশের একটা টানেলের রাস্তা খুলে যায়, এবং সেই টানেলের পথ ধরে হাঁটলে একসময় ইনুনাকি নামের একটি রহস্যময় গ্রামে প্রবেশ করা যায়। তাই সেটা যাচাই করার জন্য আকিনা এবং ইউমা ক্যামেরা নিয়ে ওই টেলিফোন বুথের কাছে এসে উপস্থিত হয়েছে। তবে অনেকক্ষণ সেখানে অপেক্ষা করলেও তেমন কিছুই তাদের নজরে পড়ে না। তারা ভাবে হয়তো আসলেই পুরো ব্যাপারটা একটা গল্প মাত্র। কিন্তু তখনই হঠাৎ সেই টেলিফোন বুথে ঝনঝন শব্দে কারো ফোন বেজে ওঠে। দুজনেই অবাক হয়ে যায় ব্যাপারটায়, তার সাথে একটু ভয়ও লাগতে থাকে তাদের। ইউমা তখন পেছন থেকে তাকে সাবধান করে দিয়ে বলে, চলো ফিরে যাই, ফোন রিসিভ করার দরকার নেই। তবে আকিনা তার কথায় পাত্তা না দিয়ে ফোনটা রিসিভ করে, কিন্তু ফোনের অপর পাশ থেকে সে কারো কোনো সারা শব্দই শুনতে পায় না। তাই আকিনা এবার নিজে থেকেই বলে ওঠে, আমাদের জন্য অপেক্ষা করুন, আমরা আসছি। আর সেটা বলেই সে ফোনটা রেখে দেয়। কিছুক্ষণ পর তারা সেই টানেলের সামনে গিয়ে পৌঁছায়, আর অবাক হয়ে লক্ষ্য করে টানেলের প্রবেশ পথটা সত্যি সত্যি খোলা। তাই আর চিন্তা ভাবনা না করে তারা টর্চ হাতে সেই টানেলের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর টানেলের অপর পাশ দিয়ে বের হতেই তারা একটা সাইন বোর্ড দেখতে পায়, যেখানে লেখা আছে জাপানের সংবিধান এবং আইন কানুন এই গ্রামে প্রযোজ্য নয়। আকিনা সেটা দেখে খুবই খুশি হয়ে যায়। সে এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তারা সত্যি সত্যি ইনুনাকি গ্রামে চলে এসেছে, আর কোনো সন্দেহই নেই। গ্রামের ভেতরে প্রবেশ করে আকিনা একটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং ইউমা পাশেই আরেকটা খামার ঘরে প্রবেশ করে। তবে সেখানে ঢুকে ইউমা চারপাশে বেশ বড় বড় কাঠের খোপ দেখতে পায়, যার ওপরে শেকল বাঁধা ছিল এবং ভেতরটায় খানিকটা রক্তের ছাপ আর একটা প্রাণীর হাড়গোড়ও দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল হয়তো কোনো পশু পাখিকে এখানে বন্দি করে রাখা হতো। তবে অন্যদিকে আকিনা সেই বাড়ির ভেতরে ঢুকতে একটা বন্ধ দরজার অপর পাশ থেকে কারো ধাক্কাধাক্কি শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ একজন সেখান থেকে বের হতে চাইছে। আকিনা দরজাটা খুলবে কিনা সেটা নিয়ে যখন ভাবছিল, তখন পেছন থেকে আচমকাই বেশ কিছু মানুষের হাত বের হয়ে আসে এবং তাকে সজোরে আঁকড়ে ধরে। তারপর আকিনার চিৎকার শুনে ইউমা সোজা সেই বাড়ির দিকে ছুটে যায় এবং কোনো ক্রমে আকিনাকে সাথে নিয়ে সেই গ্রাম থেকে বের হয়ে যায়। পরের দৃশ্যে আমরা পরিচিত হই মুভির প্রধান চরিত্র কানারির সাথে। কানারি পেশায় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং মুভির শুরুর দৃশ্যে দেখা সেই ইউমা নামের ছেলেটির বড় বোন। তবে এর পাশাপাশি কানারির আরও একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে তার চারপাশে থাকা অশরীরী আত্মাকে দেখতে পায়। আজকে কানারির পেশেন্ট ছিল একটি ছোট্ট ছেলে রিও নামের। এই ছেলেটি বেশ কিছুদিন ধরেই ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখছে আর নিজের মনে বিড়বিড় করে কি সব যেন বলছে।
ডাক্তারের কাছে রেখে ছেলেটির মা উঠে যেতেই কানারি তার সাথে কথা বলতে শুরু করে। জিজ্ঞেস করে, বলো তো তোমার কি সমস্যা হচ্ছে। রিও তখন ফিস ফিস শব্দে তাকে বলে, বলা যাবে না, বললে মা রাগ করবে। কানারি তাকে আশ্বস্ত করে বলে, আরে চিন্তা করো না, তোমার মা তো বাইরেই আছে, সে কিছুই শুনবে না। রিও মাথা নেড়ে জানায়, না, আমার মা এখানেই আছে আমার পাশে, সে সব শুনছে। ছেলেটির কথায় কানারি কিছুটা অবাক হয়, ভাবে হয়তো সে কল্পনায় কাউকে দেখতে পেয়ে তাকেই নিজের মা ভাবছে। এই বয়সী ছেলেদের জন্য এটা অবশ্য তেমন চিন্তার কোনো বিষয় না। সেশন শেষে ছেলেটি যখন তার মায়ের সাথে লিফটে ওঠে তখন বিদায় নেয়ার ভঙ্গিতে সে হাত নাড়তে থাকে। কানারি প্রথমে ভাবে হয়তো ছেলেটা তাকেই বিদায় জানাচ্ছে, কিন্তু লক্ষ্য করে ছেলেটি তার দিকে না তাকিয়ে তার পাশে কাউকে উদ্দেশ্য করে হাত নাড়ছে। কানারি সেদিকে তাকাতেই আচমকা একটা মহিলাকে তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। মহিলাটিও একইভাবে রিওর দিকে তাকিয়ে হাত নাড়ছিল। তারপর সাথে সাথে সে অদৃশ্য হয়ে যায়। ব্যাপারটা এত দ্রুত ঘটে যায় যে কানারি কি হলো কিছুই বুঝে ওঠার সময় পায়নি। তবে এই সময় যখন লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছিল তখনই সে লিফটে থাকা আয়নাতে আবারও সেই মহিলাটিকে দেখতে পায়। এবার আর তার কোনো সন্দেহ থাকে না ছেলেটির সাথে সত্যি সত্যি একটি অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে। কানারি হতবাক অবস্থায় যখন দাঁড়িয়েছিল তখনই বাড়ি থেকে তার ফোন আসে এবং ব্যাপারটা তার মাথা থেকে চলে যায়। এদিকে বাড়িতে ফিরে কানারি দেখতে পায় তার বাবা মিস্টার মিটুরি এবং মা মিসেস আয়ানো ভেতরে প্রার্থনা করছে আর বাইরে ইউমা চুপচাপ বসে আছে। সে তখন ইউমাকে জিজ্ঞেস করে, ব্যাপারটা কি, আবার কি করেছো তুমি? ইউমা তখন গতরাতে তার ইনুনাকি টানেলে যাওয়ার ব্যাপারটা তাকে জানায়। তারপর বলে সেখান থেকে ফিরে আসার পরেই আকিনা অদ্ভুত আচরণ করছে। এদিকে তাদের দুজনের কথা শুনে তার ছোট ভাই কোটা দৌড়ে সেখানে উপস্থিত হয় এবং জানায়, আরে ইনুনাকি টানেল তো একটা হন্টেড প্লেস, সেখানে কেউ যায় না, জায়গাটা নাকি অভিশপ্ত, তোমরা সত্যিই সেখানে গিয়েছিলে? এই সময় হঠাৎই তাদের বাবা মা প্রার্থনা শেষে বাইরে বের হয়ে আসে। ছোট্ট কোটার মুখে এইসব কথা শুনে তিনি বেশ একটা ধমকের সুরেই বলেন, এসব হচ্ছে বাজে কথা, এগুলোতে একদমই বিশ্বাস করবে না। তারপর তিনি ইউমাকে উদ্দেশ্য করে বলেন, তোমাকে যেন আর এইসব নিয়ে কথা বলতে না শুনি, আমি চাই না কোটাও তোমার পাল্লায় পড়ে নষ্ট হোক। কিছুক্ষণ পর কানারি তার ভাই ইউমাকে সাথে নিয়ে আকিনার সাথে দেখা করতে যায়। তবে সেখানে গিয়ে তারা দেখে আকিনা খাতায় কি সব ছবি আঁকছে আর নিজের মনে সুর করে একটা অদ্ভুত গান গাইছে। গানটার অর্থ ছিল, যদি ফসল খারাপ হয়ে যায় তাহলে সেটা কেটে ফেলো। কানারি তার সাথে কথা বলার চেষ্টা করলেও আকিনা তার কথার উত্তর না দিয়ে এলোমেলো সব কথাবার্তা বলতে থাকে। তারপর একসময় ওয়াশরুমে যাবে বলে সেখান থেকে উঠে বাইরে চলে যায়। আকিনা চলে যেতে কানারি ইউমাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, মনে হচ্ছে গতকাল রাতে ভয় পেয়ে আকিনার সাইকোটিক ব্রেকডাউন হয়েছে, ধীরে ধীরে সে ঠিক হয়ে যাবে। তবে ইউমা কেন যেন তার কথায় খুব একটা ভরসা পাচ্ছিল না। এদিকে আকিনা ওয়াশরুমে যাওয়ার কথা বলে বাইরে বের হলেও সে একা একা গান গাইতে গাইতে রাস্তায় হাঁটতে থাকে এবং সেই অবস্থাতেই ইউরিনেট করতে থাকে। একটু পরে কোটা আকিনাকে এই অবস্থায় দেখতে পেয়ে দৌড়ে কানারির কাছে যায় এবং ব্যাপারটা তাকে জানায়। ইউমা এবং কানারি কথাটা শুনে খুবই হতবাক হয়ে যায়। তারা তৎক্ষণাৎ বাইরে চলে যায় আকিনাকে খোঁজার জন্য। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তারা আকিনাকে কোথাও দেখতে পায় না। এই সময় ইউমার ফোনে আকিনার কল আসে। সেটা রিসিভ করতে ইউমা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কোথায় আছো? ফোনের অপর পাশ থেকে আকিনা শান্ত কণ্ঠে বলে, চিন্তা করো না, আমি এখনই তোমার কাছে চলে আসছি, মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করো। কথাটা শুনে ইউমা কিছুটা কনফিউজড হয়ে যায়। চারপাশে কোথাও আকিনার চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না, তাহলে সে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে আসবে? তবে ইউমা যখন এই অবস্থায় চারপাশে তাকিয়ে আকিনাকে খুঁজছিল তখন হঠাৎই আকিনা পাশে থাকা ইলেকট্রিক টাওয়ার থেকে ঝাঁপ দেয় এবং সোজা মাটিতে গিয়ে পড়ে, আর তার সাথে সাথেই সে ঘটনাস্থলে প্রাণ হারায়। পরদিন আকিনার ফিউনারেলের আয়োজন করা হয়। তবে এই সময় আকিনার বাবা ইউমাকে দেখামাত্র রেগে যায় এবং তার মেয়ের এই পরিণতির জন্য ইউমাকে দায়ী করতে থাকে। কিন্তু তিনি সেখানেই থেমে যান না। ইউমার বাবা অর্থাৎ মিস্টার মরিটাকে দেখে তিনি রেগে যান এবং কলার চেপে ধরে চিৎকার করে বলেন, তোমাদের ফ্যামিলির সাথে মেশার কারণে আমার মেয়ের এই অবস্থা হয়েছে, তোমরাই এর জন্য দায়ী। মিস্টার মরিটা চুপচাপ সবকিছু সহ্য করে যান। এত কিছুর পরও তিনি একটা কথাও বলেন না। কিছুক্ষণ পরে মিস্টার ইয়ামানোবে নামে একজন ডাক্তার মিস্টার মরিটার সাথে আকিনার ব্যাপারে কথা বলতে থাকে। তিনি জানান আকিনার পোস্টমর্টেম রিপোর্টে তার শরীরে অনেক মাত্রায় পানি পাওয়া গেছে।
টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে পড়লেও তার মৃত্যু হয়েছে পানিতে ডুবে। তিনি আরও বলেন, আপনার হয়তো মনে আছে আগেও একবার এই গ্রামে এই রকম মৃত্যু ঘটেছিল, আর এখন সেটা আবারও শুরু হয়েছে। তবে খেয়াল রাখবেন আপনার মেয়ে কানারি যেন এই ব্যাপারে কিছুই বুঝতে না পারে। মিস্টার মরিটা চুপচাপ সবকিছু শুনে যান। তিনি খবরটা শুনে একদমই অবাক হননি। হয়তো এই গ্রামে কিছু একটা রহস্য আছে যা তিনি গোপন করতে চাইছেন। অন্যদিকে ফিউনারেল অনুষ্ঠান থেকে বের হয়ে ইউমা সোজা আকিনার রুমে চলে যায়। তার এখনো বিশ্বাস হচ্ছিল না যে আকিনা আর নেই। সবকিছুর জন্য সে নিজেকে মনে মনে দোষারোপ করতে থাকে। এই সময় হঠাৎই তার চোখে পড়ে আকিনার ব্যাগের মধ্যে থাকা রেকর্ড বইয়ের ওপর। তবে এই বইটা কোনো সাধারণ রেকর্ড বই ছিল না, এটা ছিল একটা ম্যাটারনিটি হেলথ রেকর্ড বুক, যেটা দেয়া হয় গর্ভবতী মায়েদেরকে। ইউমা বুঝতে পারে আকিনা আসলে প্রেগনেন্ট ছিল, অথচ তার কিছুই এতদিন সে ইউমাকে জানায়নি। ব্যাপারটায় ইউমা এবার আরো বেশি ভেঙে পড়ে। পরের দৃশ্যে কানারিকে তার ছোট ভাই কোটার সাথে কথা বলতে দেখা যায়। কোটা তাকে জানায় সে ইনুনাকি গ্রাম নিয়ে অনেক বেশি আগ্রহী ছিল, এমনকি পুরো গ্রামের একটা প্লাস্টিক মডেলও তৈরি করেছিল। কিন্তু আকিনার সাথে যা হলো তারপর সে আর এসবে একেবারেই আগ্রহী না। তাই সে রেগে গিয়ে প্লাস্টিক মডেলটা ভাঙতে গেলে কানারি তাকে থামায়, জিজ্ঞেস করে, আচ্ছা কিভাবে এই ইনুনাকি গ্রামে যাওয়া যায়? কোটা তাকে জানায় ইনুনাকি গ্রামের কোনো ম্যাপ নেই, তবে আমাদের গ্রামে যে রেড ব্রিজ আছে সেখানে একটা পরিত্যক্ত টেলিফোন বুথ আছে। ওই টেলিফোনের কল যদি কেউ রিসিভ করে তাহলে ইনুনাকি যাওয়ার টানেলটি নিজে নিজেই খুলে যায়। কোটার সাথে কথা বলা শেষে কানারি যখন রুম থেকে বের হচ্ছিল তখন হঠাৎই সে অনুভব করে পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তবে সেদিকে ফিরে রুমের চারপাশে একবার চোখ বুলালেও কানারি কাউকে সেখানে দেখতে পায় না। কিছুক্ষণ পর সে হাসপাতালে গেলে সেই রিও নামের ছেলেটির বাবা তার সাথে দেখা করে। তবে এবার তিনি ছেলেটির সম্পর্কে তাকে যা বলেন তাতে কানারি একেবারেই অবাক হয়ে যায়। তিনি জানান, আপনাকে একটা ব্যাপার বলা হয়নি, আসলে রিও আমার নিজের ছেলে না। 5 বছর আগে আমার ওয়াইফ এই হাসপাতালে একটা মৃত সন্তানের জন্ম দেয়, তবে আমার সাহস হয়নি কথাটা আমার ওয়াইফকে বলার। আর ঠিক সেই দিনই এই হাসপাতালের অন্য একজন মহিলা একটা ছেলে সন্তান জন্ম দেয়, তবে ডেলিভারির পরপরই তিনি মারা যান। ওই মহিলার কোনো আত্মীয় স্বজন ছিল না, তাই হাসপাতালের ডাক্তারদের অনুমতি নিয়ে আমি ওই ছেলেটিকে আমার সন্তান পরিচয়ে বড় করেছি। এমনকি আমার ওয়াইফও এই ব্যাপারে কিছুই জানে না। কথাগুলো শুনে এবার কানারির মাথায় যেন কিছু একটা খেলে যায়। সে বুঝতে পারে সেদিন হাসপাতালে যে মহিলা আত্মাটিকে রিওর আশেপাশে সে দেখেছিল সেই সম্ভবত তার মা, যে কিনা মারা যাওয়ার পরেও ছেলের সাথেই রয়ে গেছে। এদিকে ইউমা তার কিছু বন্ধুদেরকে সাথে নিয়ে সেই টানেলটির সামনে গিয়ে উপস্থিত হয়। সাথে নিয়ে আসে 1 বোতল পেট্রোল। তার ইচ্ছা ইনুনাকি গ্রামটা জ্বালিয়ে দিয়ে আকিনার মৃত্যুর প্রতিশোধ নেয়া। কিন্তু এবার সে লক্ষ্য করে টানেলের মুখটা বেশ কিছু পাথরের স্ল্যাব দিয়ে ঢেকে রাখা হয়েছে, অথচ গতকালকেও সে যখন আকিনাকে নিয়ে এখানে এসেছিল তখন টানেলের মুখটা খোলাই ছিল। ইউমা ব্যাপারটা তার বন্ধুদেরকে বলে, তবে তার বন্ধুরা বারবার তাকে অনুরোধ করে যা হয়েছে সব ভুলে যেতে, ভেতরে গেলে হয়তো বিপদ হতে পারে। কিন্তু ইউমা তাদের কারো কথাই পাত্তা দেয় না। সে একা একাই পাথর টপকে টানেলের ভেতরে গিয়ে প্রবেশ করে, আর তার বন্ধুরা তাকে সেই অবস্থায় রেখেই চলে যায়। তবে এই সময় জঙ্গলের পাশে ইউমার ছোট ভাই কোটা দাঁড়িয়েছিল। সে তার ভাইয়ের বন্ধুদেরকে সেখান দিয়ে চলে যেতে দেখে বুঝতে পারে হয়তো তারা ওই টানেলেই গিয়েছিল, তাই সেও চুপি চুপি একসময় সেখানে গিয়ে উপস্থিত হয়। তারপর ক্যামেরা বের করে সেটার ভিডিও করতে গিয়ে সে টানেলের ভেতর থেকে তার ভাই ইউমার গলা শুনতে পায়। তাই সেও ওই পাথর টোপকে টানেলের মুখে দাঁড়ায় এবং ইউমাকে ডাকতে থাকে। এদিকে কোটাকে দেখতে পেয়ে ইউমা পুরোপুরি হতবাক হয়ে যায়। সে চিৎকার করে বলে, তুমি কি করছো এখানে? এখনই বাসায় ফিরে যাও। তবে কোটা তার কোনো কথা না শুনে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। তাই ইউমা টানেল থেকে বের হয়ে যাওয়ার জন্য উঠতে গেলে আচমকাই একটা অশরীরী শক্তি তাকে আঘাত করে। তারপর পেছনে ফিরতেই সে দেখে তার ভাই কোটা আর আকিনার অশরীরী আত্মা সেখানে দাঁড়িয়ে আছে। আর তারপরে চারিদিক অন্ধকার হয়ে যায় এবং অনেকগুলো মৃত মানুষ তাকে ঘিরে ধরতে শুরু করে। মৃত মানুষগুলো তখন একটা সুর করে গান গাইতে থাকে, সেই গান যেটা মৃত্যুর আগে সে আকিনাকে গাইতে শুনেছিল, যদি ফসল খারাপ হয়ে যায় তাহলে সেটা কেটে ফেলো।
এদিকে পুরো একদিন ধরে নিখোঁজ থাকার পরে সবাই মিলে ইউমা আর কোটাকে খুঁজতে সেই টানেলের কাছে এসে হাজির হয়। এই সময় সেখানে একটা ভিডিও ক্যামেরা পড়ে থাকতে দেখে তারা বুঝতে পারে হয়তো কোটাও তার ভাইয়ের পিছু পিছু এই টানেলে প্রবেশ করেছে। মিস আয়ানো তখন তার দুই ছেলেকে হারিয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং নিজেই সে পাথর বেয়ে টানেলে প্রবেশ করার চেষ্টা করে। মিস্টার মরিটা অনেক কষ্টে তাকে থামায়, তবে হঠাৎই তিনি রেগে গিয়ে মিস্টার মরিটাকে কামড় দিয়ে বসেন। ব্যাপারটা খুবই অস্বাভাবিক বলেই মনে হতে থাকে সবার কাছে। মনে হচ্ছিল হঠাৎ করে কিছু একটা যেন তাকে পজেস্ট করে ফেলেছে। তারপর আবারও মিস আয়ানো পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় এবং তার স্বামীর কাছে ছুটে যায়, কিন্তু এবার মিস্টার মরিটা তাকে একটা ধাক্কা মেরে সরিয়ে দেয়। পুরো ব্যাপারটায় কানারি একেবারেই হতভম্ব হয়ে যায়। সে তার মায়ের এমন আচরণের কোনো কারণ বুঝে উঠতে পারে না। এছাড়াও বাবা মায়ের মধ্যকার সম্পর্কটাও স্বাভাবিক বলে মনে হয় না কানারির কাছে, কারণ সে আগেও লক্ষ্য করেছে যখনই তার বাবা রেগে যেত তখনই তিনি মিসেস আয়ানোকে উদ্দেশ্য করে বলতো, তোমার মতো ফ্যামিলির মেয়েকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছিল। কানারি এতদিন ভাবতো হয়তো তার বাবা গ্রামের সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান লোক হওয়ায় অহংকার করেই এমন কথা বলছে, কিন্তু এখন তার মনে হতে থাকে হয়তো এর পেছনেও অন্য কোনো কারণ লুকিয়ে আছে। পরের কয়েকদিন গ্রামে পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটে যায়। ইউমার দুজন বন্ধুকে কেউ একজন টেলিফোন করে রাতের বেলা সেই বুথের কাছে নিয়ে আসে। তারপর ভেতরে ফোন বাজতেই তারা যখন বুথের ভেতরে প্রবেশ করে তখন দরজাটি বন্ধ হয়ে যায় এবং নিচ থেকে পানি বের হয়ে সেই পানিতে ডুবে তারা প্রাণ হারায়। অন্যদিকে সেই ডাক্তার মিস্টার ইয়ামানোবে, যিনি আকিনার পোস্টমর্টেম রিপোর্টের কথাটি লুকিয়ে রেখেছিলেন, তিনিও নিজের বাড়িতেই পানিতে ডুবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং একসময় প্রাণ হারান। আর মারা যাওয়ার আগে তিনি কানারিকে বলেন, সময় থাকতে পালিয়ে যাও, নয়তো এই গ্রামের সবাই ডুবে মরবে। এত কিছুর মধ্যে সেই ছোট্ট রিও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। কানারি পুরোটার সময় তার পাশে থেকে ছেলেটির সেবা যত্ন করে। তবে সেই রাতে বেশ কিছু অশরীরী আত্মা একজোট হয়ে কানারির উপর আক্রমণ করে বসে। কানারি অনেক চেষ্টায় রিওকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে এবং ডক্টর ইয়ামানোবের লাশ যে রুমে রাখা ছিল সেখানে প্রবেশ করে। আর তখন আচমকাই ডক্টর ইয়ামানোবের লাশ জেগে ওঠে এবং কানারির দিকে তাকিয়ে বলে, তুমি বাঁচবে না, কারণ তোমার শরীরেও সেই কুকুর হত্যাকারীদের রক্ত আছে। যাদের শরীরে সেই রক্ত আছে তারা কেউই বাঁচবে না। তারপর আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু কানারি আর স্বাভাবিক হতে পারে না। সে বুঝতে পারে তার পরিবারকে ঘিরে কিছু একটা রহস্য আছে, আর তার সাথেই হয়তো এই সবকিছু যোগসূত্র লুকিয়ে আছে। পরদিন বাড়িতে ফিরে কানারি তার বাবাকে সেই ব্যাপারে জিজ্ঞেস করে। সে জানতে চায় কেন সবাই তাদের পরিবারকে এতটা ঘৃণা করে, কি রহস্য লুকিয়ে আছে তাদের পরিবারকে নিয়ে। তবে তার বাবা কানারিকে কোনো কিছুই বলে না। তিনি শুধু জানান, তোমার মা এবং তার পরিবার এই সবকিছুর জন্য দায়ী। তাকে বিয়ে করাটাই ছিল আমার সবচাইতে বড় ভুল। হয়তো তুমি লক্ষ্য করেছো, ছোটবেলা থেকেই তুমি অশরীরী জিনিসপাতি দেখতে পাও। একবারও কি ভেবেছো এর পেছনে কারণটা কি? তবে যত যাই হোক, আমি তোমাকে আর কিছুই বলছি না। আমার কাছে আর কিছু জানতেও চেও না। বাবার কাছ থেকে প্রশ্নের কোনো উত্তর না পেয়ে কানারি তার নানার সাথে দেখা করে। স্ত্রী মারা যাওয়ার পর তিনি একাই এই বাড়িতে থাকেন। জায়গাটা দেখে কানারি এক মুহূর্তের জন্য নস্টালজিক হয়ে যায়। ছোটবেলায় সে প্রায়ই তার ভাইয়ের সাথে এই বাড়িতে বেড়াতে আসতো। তার নানি মিসেস ইয়েই তাকে খুবই পছন্দ করত। কানারির মতো তার নানিও অশরীরী আত্মা দেখতে পেত। তার মনে আছে ছোটবেলায় সে যখন এই বাড়িতে বেড়াতে আসতো তখন বাড়ির কবরস্থানের কোনায় একটা কিশোর বয়সী ছেলে সবসময় দাঁড়িয়ে থাকতো এবং তাদের উপর নজর রাখত। ছেলেটাকে শুধু কানারি আর তার নানি মিসেস ইয়েই দেখতে পেত। কানারি ভয়ে ভয়ে জিজ্ঞেস করত, ওখানে ছেলেটা সবসময় এভাবে দাঁড়িয়ে থাকে কেন? তার নানি তাকে আশ্বস্ত করে বলতো, ভয় পেও না, ও শুধু আমাদের দেখাশোনা করছে। কিছুক্ষণ পরে কানারি তার নানাকে তাদের পরিবারের ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করে। সে জানতে চায় এই কয়েকদিনের মধ্যে যেসব কিছু ঘটে গেল সেসবের সাথে তাদের পরিবারের কোনো সম্পর্ক আছে কিনা। তার নানা জানায়, ব্যাপারটা হয়তো তোমার নানির সাথে জড়িত। তোমার নানি যখন একেবারেই শিশু তখন পাশের গ্রামের কেউ একজন তাকে এই বাড়িতে রেখে যায়। আমি তখন অনেক ছোট ছিলাম। আমি প্রথম তাকে দেখতে পাই। তারপর থেকে সে এই বাড়িতে আমার সাথেই বড় হয়েছে। এক সময় আমাদের বিয়ে হলো, তোমার মা আয়ানো আসলো আমাদের সংসারে, আর তারপরে সবকিছু তো তুমি জানোই। কানারি এবার একটু কৌতূহল ভরা দৃষ্টিতে জিজ্ঞেস করে, আচ্ছা, নানিকে পাশের গ্রাম থেকে কেউ একজন এই গ্রামে ফেলে রেখেছে? এমনটাও কি হতে পারে যে নানির জন্ম ইনু নাকি গ্রামে হয়েছিল? তিনি জানান, হতে পারে হয়তো,
তবে সেই ব্যাপারটা যাচাই করার এখন আর কোনো সুযোগ নেই। যখন ইনুনাকি গ্রামের পাশে সেই পানির ড্যামটি তৈরি করা হলো, তারপর পুরো গ্রামটাই পানিতে তলিয়ে যায়। এখন আর সেই গ্রামের কেউই বেঁচে নেই। কথাটা শুনে কানারির মনে কিছুটা খটকা লাগে। ইনুনাকি গ্রামটা পানিতে ডুবে গিয়েছিল ড্যাম নির্মাণের পরে, আর ইদানিং তাদের গ্রামের অনেকেই পানিতে ডুবে মারা যাচ্ছে। দুটি ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? কানারি যখন তার নিজের মনে এইসব নিয়ে ভাবছিল, তখন হঠাৎই সে তার পেছনে একটা ছেলেকে দেখতে পায়। সেই ছেলে যাকে সে ছোটবেলায় এই বাড়ির কবরস্থানের কোনায় দাঁড়িয়ে থাকতে দেখত। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তুমি কে, আর কেনই বা আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছ? তুমিও কি ইনুনাকি গ্রামের কেউ? ছেলেটা তার কথার উত্তর না দিয়ে তাকে একটা পরিত্যক্ত বাড়ির ভেতরে নিয়ে যায়। তারপর একটা পুরনো ভিডিও রেকর্ড বের করে সেটা প্লে করে তাকে দেখায়। ছেলেটা জানায়, মনোযোগ দিয়ে দেখো, এটাই হলো ইনুনাকি গ্রামের সর্বশেষ ফুটেজ। এই গ্রামের মানুষ কুকুর শিকার করে জীবিকা নির্বাহ করত, তাই তাদেরকে কুকুর শিকারী বলেও ডাকা হতো, যার কারণে আশেপাশের গ্রামের মানুষরা তাদেরকে ঘৃণার চোখে দেখত। কিন্তু একসময় একটা সরকারি ইলেকট্রিক কোম্পানির লোকজন এই গ্রামে আসে। তারা ইনুনাকি গ্রামের মানুষদেরকে খুবই সম্মান দেখাতে শুরু করে, তাদেরকে বিভিন্ন উপহার দিতে থাকে। তবে শীঘ্রই তাদের আসল উদ্দেশ্য বের হয়ে আসে। মূলত তারা বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই গ্রামের পাশে একটা ড্যাম তৈরি করতে চাইছিল, আর সেই কাজের জন্য তাদের দরকার ছিল পুরো গ্রামটি খালি করে ফেলার। কিন্তু ইনুনাকি গ্রামের মানুষ গ্রাম ছেড়ে চলে যেতে রাজি না হয় ইলেকট্রিক কোম্পানির লোকজন গ্রামের মানুষদের উপর পৈশাচিক নির্যাতন করতে শুরু করে। বিশেষ করে নারী ও শিশুরা সেই নির্যাতনের শিকার হয় সবচাইতে বেশি। গ্রামের মানুষ যেন কোনো প্রতিবাদ করতে না পারে, তাই কোম্পানির লোকজন সেই গ্রামের প্রবেশপথে একটা সাইনবোর্ড লাগিয়ে দেয়, যেখানে লেখা ছিল, জাপান সরকারের আইন এই গ্রামের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ তারা আইনকে পাশ কাটিয়ে গ্রামের মানুষদের উপর নির্যাতন করতে শুরু করে। আর সবশেষ জোরপূর্বক তারা সেই ড্যাম নির্মাণ করে, যার ফলে ইনুনাকি গ্রাম পানিতে তলিয়ে যায়। রাতারাতি পুরো একটা গ্রাম হারিয়ে যায় পৃথিবীর মানচিত্র থেকে। এদিকে ভিডিওটা দেখার সময় সেখানে থাকা একটা লোককে কানারির খুবই পরিচিত বলে মনে হয়। একটু খেয়াল করতে সে লোকটাকে চিনতে পারে। লোকটা তারই গ্রেট গ্র্যান্ডফাদার, তার মানে তারই পূর্বপুরুষ ইনুনাকি গ্রাম ধ্বংস করার জন্য দায়ী ছিল। কানারি আর কিছুই ভাবতে পারে না। সে বুঝতে পারে কি ভয়ঙ্কর পাপই না তার পূর্বপুরুষরা করেছে, আর সেই মানুষেরই রক্ত বইছে তার শরীরে। কানারির মনে হতে থাকে ইনুনাকি গ্রামে সেই নিরীহ মানুষগুলো যেন তাকে ঘিরে ধরতে শুরু করেছে, বদলা নিতে চাইছে তাদের সাথে ঘটে যাওয়া সেই নির্মম হত্যাযজ্ঞের। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে সে ওই বাড়ি থেকে বের হয়ে গেল। গ্রামে ফিরে কানারি যখন তার বাড়িতে এসে পৌঁছায়, তখন সে দেখতে পায় বাড়ির দেয়ালের ওপর তাদের ফ্যামিলিকে নিয়ে মানুষজন বিভিন্ন কুৎসিত সব কথাবার্তা লিখে গেছে। মূলত এতদিন ধরে গ্রামের সবাই তাদের পরিবারের ইতিহাস সম্পর্কে জানলেও তাদের ক্ষমতার সামনে চুপ করেছিল। কিন্তু যখন গ্রামে একের পর এক মানুষ মারা যেতে শুরু করলো, তখন তারা চুপ থাকলো না। তাদের সব রাগ ক্ষোভ উপড়ে দিল এই বাড়ির ওপরে। এদিকে ভেতরে ঢুকে কানারি আরো বেশি হতভম্ব হয়ে যায়। সে দেখতে পায় তার মা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে এবং লিটারেলি কুকুরের মতোই আচরণ করছে। কানারি এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় তার নানি হয়তো ইনুনাকি গ্রামেরই মেয়ে ছিল, আর তার মেয়ে অর্থাৎ কানারির মায়ের শরীরেও সেই একই রক্ত বইছে এবং তার এই সব আচরণ সেসবেরই বহিঃপ্রকাশ। কানারি সিদ্ধান্ত নেয় সেও ওই ইনুনাকি গ্রামে যাবে। হয়তো সেখানে গেলেই এই অভিশাপটা বন্ধ করার একটা উপায় পাওয়া যাবে। তাই প্রথমে সে আকিনা সেই ভিডিওটা আবারও দেখে নেয়। ভিডিওতে বলা ছিল রাত 2টা বাজলেই সেই টেলিফোন বুথে একটা ফোন বাজে আর টানেলের পথ নিজে নিজে খুলে যায়। কথা মতো কানারি সেই রাতেই ওই ফোন বুথের কাছে গিয়ে পৌঁছায় এবং সত্যি সত্যি রাত 2টা বাজতেই সেখানে একটা ফোন বাজতে শুরু করে। ফোনটা রিসিভ করতে কানারি তার ভাইয়ের গলা শুনতে পায়, যে তাকে অনুরোধ করে বলছে, আমাদেরকে এখান থেকে বাঁচাও। কানারি উত্তরে জানায়, অপেক্ষা করো, আমি আসছি। তারপর কানারি যখন সেই টানেলের কাছে গিয়ে পৌঁছায়, তখন সে দেখতে পায় সত্যি সত্যি সেই টানেলের মুখটা পুরোপুরি খোলা, আর ভেতরে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় ছেলেটি। এখানে সবাইকে জানিয়ে রাখি, এই টানেলটা মূলত একটা টাইম ট্রাভেল পোর্টাল হিসেবে কাজ করে। অর্থাৎ সেই ফোন বুথে কল রিসিভ করার সাথে সাথে টানেলের পোর্টাল খুলে যায় এবং সেটার ভেতরে প্রবেশ করলেই প্রায় 70 বছর আগে ইনুনাকি গ্রামে ফিরে যাওয়া যায়। ঠিক এই কারণে ইউমা যখন তার বন্ধুদেরকে নিয়ে সেই টানেলের কাছে গিয়েছিল, তখন সে সেখানে অনেকগুলো পাথরের স্ল্যাব দেখতে পায়। কারণ বর্তমান সময়ে টানেলটা বন্ধ থাকলেও অতীতে সেই টানেল ছিল একেবারেই খোলা।
টানেলে প্রবেশ করতেই ছেলেটি তাকে সাথে নিয়ে গ্রামের ভেতরে ঢুকে যায়। কানারি তখন দেখতে পায় রাস্তার চারপাশে অসংখ্য মানুষের মৃতদেহ পড়ে আছে। ছেলেটি জানায় এগুলো সবই সেই ইলেকট্রিক কোম্পানির কাজ, তারা এদের সবাইকে মেরে ফেলেছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই ড্যাম নির্মাণ করে এই গ্রামটিকেও ডুবিয়ে দেবে, যাতে তাদের এই অপকর্মের আর কোনো প্রমাণই না থাকে। ছেলেটি আরও জানায়, আমি জানি তোমার ভাই ইউমা আর কোটা কোথায় আছে, আমার সাথে সাথে এসো, তাহলে সব দেখতে পাবে। কিছুক্ষণ পর কানারি ছেলেটির সাথে একটা বাড়িতে প্রবেশ করে, আর সেখানে ঢুকতেই পেছন থেকে কেউ একজন তাকে টেনে ধরে। তবে কানারি দেখতে পায় সেটা তার ভাই ইউমা। ইউমা আর কোটা তখনও বেঁচে ছিল, তবে তাদেরকে একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। ইউমা ফিসফিস শব্দে তার বোনকে জানায় সামনে একটা কুকুরের খাঁচা আছে, তার ভেতরেই একটা চাবি রাখা আছে, সাবধানে সেটা নিয়ে এসো। তারপর ইউমার কথা মতো কানারি একটা ঘুমন্ত কুকুরকে খাঁচার ভেতরে দেখতে পায়। সে অতি সাবধানে খাঁচাটির ভেতরে প্রবেশ করে এবং চাবিটা সাথে নিয়ে বের হয়ে আসে। তবে সেই ছেলেটা তখন কানারিকে সাথে করে উপরে আরেকটি খাঁচার ভেতরে তাকে নিয়ে যায়। তবে এবার খাঁচাতে কোনো কুকুর ছিল না, ছিল একটা অল্প বয়সী মেয়ে, আর তার পাশে ছিল সদ্য জন্ম নেয়া একটা ফুটফুটে শিশু। ছেলেটি তখন বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে কানারির হাতে দিয়ে বলে, এই বাচ্চাটিকে নিয়ে চলে যাও, কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রাম পানিতে ডুবে যাবে, তার আগে বাচ্চাটিকে নিয়ে এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাও। তবে বাচ্চাটিকে কানারির হাতে দেওয়ার সময় তার মা চিৎকার করে ওঠে এবং বাচ্চাটিকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু ছেলেটি অনেক কষ্টে তাকে আটকে রাখে এবং কানারিকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। তার কথা মতো কানারি তার দুই ভাইকে সাথে করে নিয়ে তখনই ওই গ্রাম থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু টানেলের কাছাকাছি পৌঁছানোর সময় কানারি দেখতে পায় সেই বাচ্চাটির মা তাদের পিছু পিছু চলে এসেছে, কিন্তু এখন আর সে একা নেই। তার পেছনে পেছনে ইনুনাকি গ্রামের সমস্ত মৃত মানুষগুলো জড়ো হয়ে একই সাথে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। তারপর মেয়েটির চোখ মুখ ভয়ঙ্করভাবে পরিবর্তিত হয়ে যায় এবং একটা কুকুরের মূর্তি ধারণ করে এবং সে দ্রুত কানারির উপর হামলে পড়তে যায়। তবে ইউমা এবং সেই ছেলেটি অনেক কষ্টে তাকে আটকে ফেলে, তারপর চিৎকার করে কানারিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। কানারি আর কোনো উপায় না দেখে তার ভাইকে সেখানে রেখেই টানেল থেকে বের হয়ে আসে। এদিকে টানেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে একসময় তারা গ্রামের ভেতরে প্রবেশ করে। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় কানারি আর কোটা একসময় একটা বাড়ির কাছে গিয়ে পৌঁছায়, আর তারপর সেখানেই জ্ঞান হারায়। কিছুক্ষণ পর সেই বাড়ি থেকে একটা ছোট্ট ছেলে বের হয়ে আসে এবং বাচ্চাটিকে দেখতে পায়। অবাক হয়ে সে কিছুক্ষণ বাচ্চাটির দিকে তাকায় এবং একসময় তাকে সাথে নিয়ে বাড়িতে ঢুকে যায়। মূলত ছোট্ট এই ছেলেটি হলো কানারির নানা, আর যে বাচ্চাটিকে তারা এখানে ফেলে রেখে গেছে সেই বাচ্চাটি হলো কানারির নানি মিসেস ইয়েই। জ্ঞান ফিরতেই কানারি নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। তারপর পাশেই সে তার ছোট ভাই কোটাকে দেখতে পায়, কিন্তু ইউমাকে কোথাও দেখা যাচ্ছিল না। তার মানে গতরাতে যা কিছু হয়েছে তার সবই সত্যি ছিল। এই সময় কোটা জানায়, জানো, গতরাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে ভাইয়া একটা ভয়ঙ্কর মনস্টারের সাথে লড়াই করছিল, তারপর মনস্টারটি তাকে খেয়ে ফেলেছে। কানারি তাকে থামিয়ে দিয়ে বলে, না, সে কোনো মনস্টার ছিল না, তার নাম ছিল মায়া। সে না থাকলে হয়তো আমাদের কারোরই জন্ম হতো না। সেই ঘটনার কিছুদিন পরে ইনুনাকি ড্যাম থেকে ইউমার মৃতদেহ উদ্ধার করা হয়। কানারি যখন সেখানে উপস্থিত হয় তখন পুলিশ তাকে মৃতদেহ দেখাতে অস্বীকৃতি জানায়। তারা সাবধান করে বলে, আপনার ভালোর জন্যই বলছি, এটা না দেখাই আপনার জন্য মঙ্গল। কিন্তু কানারি জোরাজুরিতে তারা একসময় সে মৃতদেহ তাকে দেখাতে রাজি হয়, আর সেটা দেখে কানারি পুরোপুরি হতভম্ব হয়ে যায়। কারণ সেখানে শুধু তার ভাইয়ের মৃতদেহ ছিল না, তার সাথে ছিল মায়া এবং সেই ছেলেটিরও পচা গলা মরদেহ, যারা তখনও একে অন্যকে আঁকড়ে ধরেছিল। যেমন অবস্থায় শেষবার তাদেরকে ওই ইনুনাকি টানেলের ভেতরে দেখা গিয়েছিল। তারপর ধীরে ধীরে সবকিছু আবারও স্বাভাবিক হতে শুরু করে। তার মা মিসেস আয়ানও আবারও সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। সেই ছোট্ট রিও একসময় সুস্থ হয়ে ওঠে এবং বাবা মার সাথে হসপিটাল ছেড়ে বাসায় ফিরে যায়। তবে ছেলেটাকে বিদায় দেওয়ার সময় কানারি রিওর পাশে তার মায়ের আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এবার সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এই মহিলাটিও হয়তো সেই ইনুনাকি গ্রামেরই কেউ হবে, কারণ একমাত্র ইনুনাকি গ্রামের বংশধররাই মৃত আত্মাকে দেখতে পায়। তারপর ছেলেটিকে বিদায় জানিয়ে কানারি যখন ফিরে আসে তখন হঠাৎই তার চেহারা পরিবর্তিত হয়ে যায়। তার চোখ মুখ কুকুরের আকৃতি ধারণ করে এবং সে কুকুরের মতোই হাত বাঁকিয়ে একটা গর্জন করে ওঠে।
বোঝা যায় ইনুনাকি গ্রামের অভিশাপ তখনও শেষ হয়নি। বংশ পরম্পরায় মায়ের মাধ্যমে সেটা এখন প্রবেশ করেছে কানারির ভেতরে, আর তার মাধ্যমে সেটা ছড়িয়ে যাবে আরও ব্যাপকভাবে। ইনুনাকি গ্রামের মানুষদের প্রতিশোধ যতদিন শেষ না হবে ততদিন হয়তো এই অভিশাপটা চলতেই থাকবে। আর সেই সাথে মুভির কাহিনীটাও এখানেই শেষ হয়। তো ভিউয়ার্স, এটাই ছিল ইনুনাকি ভিলেজ মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ উশিকোবি ভিলেজ ইনুনাকি ভিলেজের পরে এই সিরিজের আরও একটা মুভি রয়েছে, তাই সেই ভিডিওর আপডেট পেতে চাইলেও কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আজকের মতো এখানেই বিদায়।